আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শাহানা বেগম, সমস্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস দশম শ্রেণী বাংলা প্রথম বাংলা পাঠ্য বইয়ের একটা গল্প পড়াবো, ৭১-এর দিনগুলি। লেখিকা জাহানারা ইমাম। জাহানারা ইমাম 1929 সালের ৩রা মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল আলী। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। জাহানারা ইমাম 1947 সালে কলকাতার লেডি বেব্রন কলেজ থেকে বিএ পাশ করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এই সময় তিনি বিএড এবং বাংলায় MA ডিগ্রি লাভ করেন। পরে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপনার কাজ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধে তার প্রথম সন্তান রুমি যোগদান করে এবং এই যে রুমি এবং তার সহযোদ্ধাদের তিনি খাদ্য, অস্ত্রশস্ত্র গাড়িতে আনা নেওয়া করা এবং যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া, আদান প্রদান, সর্বান্তকরণে এই সমস্ত কাজে তিনি সহযোগিতা করেন। তো মুক্তিযুদ্ধে লেখিকার বড় ছেলে রুমি শহীদ হন। এরপর থেকে তিনি আমাদের শহীদ জননী। তার লেখা গ্রন্থগুলো হচ্ছে কচ্ছপ, সাতটি তারার তিমির, ঝিকিমিকি, ক্যান্সারের সঙ্গে বসবাস, প্রবাসের দিনগুলি ইত্যাদি। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। ৭১-এর দালাল, ঘাতক, রাজাকার, আলবদর, আল শামসের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাদের মৃত্যুর যে দাবি, সে দাবির জন্য 1994 সালের 26শে জুন এই মহিষী নারী মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নিব ৭১-এর দিনগুলি। এই গল্পটা হলো জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, একটা দিনলিপি বা ডায়েরি। এই দিনপঞ্জি আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে যে স্মৃতিচারণমূলক গ্রন্থ, এটা আমাদের দশম শ্রেণীতে পাঠ্যপুস্তকে গৃহীত হয়েছে। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে তার সন্তান রুমিকে হারিয়েছে। এই রচনায় গভীর বেদনার সঙ্গে তিনি আভাস ইঙ্গিতে তার হৃদয়ে রক্তক্ষরণের কথা ব্যক্ত করেছেন। পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলায় প্রথম ঢাকার নগর জীবনী দুর্বিষহ হয়ে ওঠে এবং বিশৃঙ্খল হয়ে পড়েছিল। শিশু কিশোরেরা স্কুলে যাবে না, কিন্তু পাকিস্তানি বাহিনী তাদেরকে জোর করে স্কুলে যেতে বাধ্য করে। সে যে দুর্বিষহ মর্মন্তর কাহিনী এই গল্পে স্থান পেয়েছে এবং বিখ্যাত ব্যক্তিদের ধরে নিয়ে তাদেরকে দিয়ে বিবৃতি করে রেডিও এবং টিভিতে এদের বিবৃতিগুলো প্রচার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে পাঠ, এই পাঠ আমি আজকে তোমাদের সামনে পড়ব। তোমরা তোমাদের বই সামনে নিয়ে বসে যাও, পাঠটি মনোযোগ সহকারে তোমরা শোনো। তো লেখিকা জাহানারা ইমাম যে দিন ডায়েরিটা লেখা শুরু করেন, তারিখটা ছিল 13ই এপ্রিল, মঙ্গলবার। তিনি বসার ঘরে জানালার দিকে তাকিয়ে তার নিজের জীবনের কথা ভাবছিলেন, নিজের জীবন সায়ান্নের কথা ভাবছিলেন, যে তার জীবনের দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে, কারণ মুক্তিযুদ্ধ সামনে। এই ভেবে কোথায় যাবে, কি করবে, এই ভাবনা ভাবছিলেন। এমন সময় তার ভাইয়ের ছেলে এসে বলল, ফুপু, কোথায় যাব আমরা? তো লেখিকা এই সময় বললেন যে আমরা এখানে তো ভালোই আছি, আমরা কোথায় যাব? তো এই সময় তার ইচ্ছা ছিল যে শান্তিনগরে তার দুলা ভাইয়ের বাসায় যাবে, কিন্তু সেটা তার যার চিন্তা আর থাকে না। তো এই সময় তার ভাইয়ের ছেলে বলল যে, শুনেছেন ফুপুজান, নদীতে নাকি অনেক লাশ ভেসে যাচ্ছে, আবার ট্রাকে করেও অনেক লাশ চোখ হাত পা বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। তো লেখিকা এই সময় বললেন যে, হ্যাঁ, আমিও শুনেছি যে এই সমস্ত
লোকদের গুলি করে মারা হয়েছে এবং এই সব মরা নদীতে ভেসে যাচ্ছে, যার জন্য নদীর মাছ খাওয়াই বন্ধ করে দিয়েছি। তো এরপর যে দিনপঞ্জিটা তারিখ ছিল সেটা 12ই মে। তো 12ই মে তারিখে বুধবার 71 সালে সেটা ছিল সরকার জোর করে স্কুল কলেজ খুলে দেবেন ভাবছেন। তো প্রাইমারি স্কুল খুলবে হচ্ছে 1 তারিখে এবং মাধ্যমিক খুলবে 9 তারিখে। জামি স্কুলে যাবে না। তো শরীফ, জামি, রুমি এরা সবাই ভাবছে, 4 জনে আলাপ করে ভাবছে যে তারা স্কুলে যাবে না ঠিকই, কিন্তু সবাই মিলে একসাথে আলাপ আলোচনা করে বাসায় বসেই তারা লেখাপড়া করবে। তো জামি 2-3 বন্ধুও এই কথাগুলোই তারা ভেবেছে যে তারা বাসায় বসেই লেখাপড়া চালিয়ে যাবে। 17 মে তারিখ সোমবার 1971 সাল। এই সময় রেডিও টিভিতে বিখ্যাত পদস্থ ব্যক্তিদেরকে নিয়ে তাদের জোর করে তাদের বিবৃতি করিয়েও তাদের পাকিস্তানিদের স্বাদ মেটেনি। তারা কি করেছে, তারা বুদ্ধিজীবী এবং শিল্পীদেরকে ধরে নিয়ে তাদের বেইনেটের মুখে জোর করে ধরে তাদের বিবৃতি নিয়ে পত্রপত্রিকা এবং রেডিও টিভিতে দেওয়ার চিন্তা করছে এবং করেছে সেগুলা। 25শে মে তারিখ ছিল 5ই সেপ্টেম্বর ছিল রবিবার 1971 সাল। তো একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে 2 দিন ধরেই তারা ভাবছিল কি করা যায়, কারণ রুমি হচ্ছে মুক্তিযুদ্ধে যোগদান করেছে এবং তাদের পাকিস্তানিদের কাছে আটকা পড়েছে। তো এখানে পাকিস্তানিদের কাছে যদি আত্মসমর্পণ করা যায়, তাদের কাছে যদি পিটিশন করা যায়, মানে আবেদন করা যায়, তাহলে রুমিকে ছাড়া পেতে পারে। কিন্তু সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করেছে, শরীফের বন্ধুবান্ধব নানা রকম চিন্তা ভাবনা করছে। এর মধ্যে পাক এবং ফকিরের মত হলো যে কোনো প্রকার রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে। পাক আর ফকির তদবির করলে রুমি হয়তো ছাড়া পেয়ে যেতেও পারে। রুমির শোকে লেখিকা প্রথম তাই করা হোক বলে সিদ্ধান্ত দিয়েছিলেন, কিন্তু শরীফ তাতে রাজি হতে পারছে না। যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমির মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করলে রুমি মোটেও সেটা মেনে নেবে না। তো পাকা ফকির অন্যভাবে শরীফকে বুঝিয়েছে ছেলেটা প্রাণ আগে। রুমির মতো খুনি সরকারের কাছে রুমির ভিক্ষা চাওয়া, এটা তাদের কোনো রকমই অপমানবোধ তারা করছে। গত 2 রাত ধরে শরীফ ঘুমায়নি, কিন্তু একবার বলেছে যে তোমার কথাই ঠিক, ওই খুনি সরকারের কাছে মার্সি পিটিশন করা যায় না। আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলেছে না, মার্সি পিটিশন করো। এইভাবে দ্বিধাদ্বন্দ্বে কেটেছে 2 দিন। শেষ পর্যন্ত শরীফ সিদ্ধান্ত নিয়েছে না, মার্সি পিটিশন সে করবে না। চোখের জলে ভাসতে ভাসতে শরীফ এবং সেই সমর্থন দিয়েছে। রুমিকে অন্যভাবে বের করে আনা হবে, যত রকম চেষ্টা আছে সেগুলো করা হবে, মার্সি পিটিশন করবে না। তো এইভাবে গেল হচ্ছে 5ই সেপ্টেম্বরের রবিবার 1971 সালের কাহিনী। এরপরে আসলে 16ই ডিসেম্বর আরও কাহিনী আছে, তবে বিশেষগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। 16ই ডিসেম্বরের যে বৃহস্পতিবার ছিল 1971 সাল, সেই দিনকার কথা হলো যে 9টা পর্যন্ত আকাশ যুদ্ধ বিরতির কথা ছিল। সেইটা দিন বিকেলে 3টে পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুর থেকে সারা শহরে ভীষণ চাঞ্চল্য, উত্তেজনা। পাকিস্তানি আর্মি নাকি সারেন্ডার করবে বিকেলে। সকাল থেকে কলিম, হুদা, লুলু যারা এলো সবার মুখে একই কথা। দলে দলে জয় বাংলা ধ্বনি তুলে রাস্তা বেরিয়ে পড়েছে কারফিউ উপেক্ষা করে। পাকিস্তানের সেনারা বিহারিরা সবাই নাকি পালাচ্ছে। পালাতে পালাতে পথে ঘাটে এলো পাথারি গুলি করে বহু বাঙালিকে খুন জখম করে যাচ্ছে। মঞ্জুর এলেন তার 2 মেয়েকে নিয়ে গাড়ির ভিতরে বাংলাদেশের পতাকা বিছিয়ে তিনি ওই একই কথা বললেন। বাদশাহ এসে বলল, এলিফ্যান্ট রোডের আজিজ মোটরসের মালিক খান জিপে করে পালাবার সময় বেপরোয়া গুলি চালিয়ে রাস্তার বহু লোককে জখম করেছে। মঞ্জুর যাবার সময় পতাকা আমাকে দিয়ে গেলেন, লেখিকাকে দিয়ে গেলেন এবং বললেন, আজ যদি সারেন্ডার হয় কাল সকালে এই পতাকা আমরা তুলব। আজ শরীফের কুলখানি, অর্থাৎ শরীফ তো মুক্তিযুদ্ধে নিহত হয়েছে। তা লেখিকার বাসায় যারা আছেন সবাই সকাল থেকেই দোয়া দরুদ এবং কুল পড়ছে। মিলাদ হবে
এখানে এ কে খান, শানু, মঞ্জু, খুকু সবাই বিকেল থেকে এসে কুল পড়ছে। জেনারেল নিয়াজি 90,000 পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে বিকেল 3টের সময়। যুদ্ধ তাহলে শেষ। তাহলে আজ কাদের জন্য সব রসদ জমিয়ে রাখবো? এটা হচ্ছে লেখিকার কথা। তিনি গেস্ট রুমে তালা খুলে চাল, চিনি সব কিছু দিয়ে এলেন কুলখানির জন্য, যে জর্দা রাঁধবার জন্য। রাতের রান্নাও চাল, ডাল, লাল পেঁয়াজ ইত্যাদি দিয়ে দিলেন। তো পরের দিন নাস্তার জন্য ঘি, চিনি ইত্যাদিও তিনি বের করে রাখলেন। তো এই ছিল আজকের 71 দিনগুলি এই ডায়েরির সংক্ষিপ্ত পরিচিতি। এইটুকু পাঠ করে তোমরা যতটুকু উপকৃত হলে তোমরা হচ্ছে বই খুলে তোমরা পুরো পাঠটা পড়বা এবং দেখবা তোমাদের পাঠের সম্পর্কে তোমরা বিশেষভাবে জানতে পারবা। তো আমি আজ তোমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু বললাম, এর উপর ভিত্তি করে তোমরা তোমাদের বাড়ির কাজ করে আনবে। এটা বাড়ির কাজ দেওয়া হবে। মুক্তিযুদ্ধের সংগ্রহ করে দেয়া। শিক্ষার্থী, আজকে পর্যন্ত তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হলো। তোমরা বাড়ির কাজটা যদিও একটু সময় লাগবে, তোমরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে সব ঘটনা ঘটেছিল সেই সব সময়ের ছবি সংগ্রহ করে তোমরা একটা দেয়াল পত্রিকা তৈরি করবে, যাতে সবাই সংক্ষিপ্ত আকারে যুদ্ধের কিছু কাহিনী জানতে পারে এবং বুঝতে পারে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।